মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
হ্যালো অঙ্গে মাখিয়ে দে না। হ্যালো, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকলেই ভালো। কি হবে, সাদা সাদা কালা কালা হবে? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কি হবে, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বালা গলার মালা পড়লে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে পরে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। পিরিতি বালা গলার মালা পড়লে কি আর হয়, চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, কোথায় আছো, আমাকে বাঁচাও। কেউ তোমাকে বাঁচাতে পারবে না সুন্দরী। সেনাপতি প্রতাপ শেখ, সেনাপতি উজির নাজির সব ভয় নাক দিকে ঘুমাচ্ছে। আমি ইন্দ্রপুর বাটি থেকে তোমাকে অস্ত্রের মুখে চিম্পি করে তুলে এনেছি। আমি তোমাকে বাঁচাতে পারবে? কেউ কেউ তোমাকে বাঁচাতে পারবে না সুন্দরী। তুমি তুমি শুধু আমার একটি কথায় রাজি হয়ে যাও সুন্দরী, দেখবে আমি তোমাকে মৌজের তুফানে ভাসিয়ে দেব। বলো বলো, আমাকে কি করতে হবে? তুমি আমার কামনার আগুন নিভিয়ে দেবে। তোমার যৌবনের সকল কিছু আমি যৌবনের জোয়ারে ভাসিয়ে দেব। এই শোনো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমার ওই আশারে ভরা যৌবনটুকু আমি সারা রাত পান করে চুপ রও,
চুপ রও বেয়াদব। ওয়াও, পয়জন মেরে তোকে আমি সাহায্য করে দেব। ইয়াদ রাখিস লম্পট, সতীত্বের চেয়ে নারীর কাছে বড় কিছু নয়। বড় ছোট হিসাব করার সময় আমার নেই সুন্দরী। কাছে এসো, কাছে এসো, তুমি আমার কলিজার পিপাসা মিটিয়ে দাও। কাছে এসো বলছি, কাছে। না। ওয়াও, কাছে এসো, আমি স্বেচ্ছায় বলছি, তুমি কাছে এসো সুন্দরী। আস্তে আস্তে ছেড়ে দে পশু। কি সামান্য একটা নারী হয়ে আমাকে তোর বড় স্পর্ধা আমার গায়ে চড়ে বেড়েছিস? আমি তোকে তোর ওই চাঁদ বদনে মুখখানি, ওই আপেল রাঙা গাল দুটোকে আমি শিয়াল কুকুরের মতো কামড়ে কামড়ে খেয়ে তোকে আমি ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও। এ কোথায় আছে? কেউ আমাকে তোমাকে বাঁচাও। বাঁচাতে পারবে না সুন্দরী। ছেড়ে দে শয়তান। কেউ আসবে না বলে আমি এসেছি শয়তান। কেউ আসবে তুই না ওকে ছেড়ে দে সুন্দরী। বলছি। কেউ হুঁশিয়ার জঙ্গলি। হুঁশিয়ারি লম্পট, এখনো সময় আছে, তুই ওই আওরাতকে ছেড়ে দে। আর যদি না ছেড়ে দিস তোকে আমি এখনই বুঝিয়ে দিব ওই নারী অপহরণ করাস শাস্তি কত বিষম, কত ভয়ঙ্কর। যদি না ছাড়ি তাহলে ওই কাশিমপুর থেকে ইন্দুপুর এসে ঘরের আওরাতকে চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে তোর হাত দুটো কেটে আমি ওই নবাব দরবারে পাঠিয়ে দিব। দুশ্মন গুলের দরিয়ায় ভাসিয়ে দেবে এই বাইজি মহল। ওই নবাব নরসদকে শুনতে দেব যে নারী অপহরণ করার শাস্তি কত বিষম, কত ভয়ঙ্কর। তবে কমবুক্ত বেয়াদব, তাহলে তোকে যে আর জানতো যেতে হবে না। জানের মায়া কখনো এই সাঁওতাল্লা করতে শেখেনি শয়তান। সামান্য একটা কুকুরের ভয়ে এই শিয়ালের মতো পালিয়ে যেতে তারা পারে না। তোর মতো শয়তানকে শাস্তি করে আমি এক্ষুনি বুঝিয়ে দিব নারী অপহরণ করার শাস্তি কত ঠিক আছে, ভয়ঙ্কর। পারলাম না, পারলাম না রে বোন, তোকে রক্ষা করতে পারলাম না। শুধু শুধু তোর কাছে আমার একটি অনুরোধ রইল, তুই ইন্দুপুরের ইজ্জত রক্ষা করতে তুই জানি দিবি, তুমি এই শয়তানের পায়ে ইজ্জত বিলে দেবে না। বাচ্চা, এখান থেকে চলে যা। ওরে ওরে, কে কোথায় আছিস? লোকের জানেরা ওরা চমকে ধরে নিয়ে যাচ্ছে, তোরা ছুটে আয়। এখন কি হবে তোমার দেবাং সুন্দরী? এখনো সময় আছে রাজকুমারী, তুমি আমার কথা অবশ্যতা স্বীকার করো, আমার কথা রাজি হয়ে যাও। না, ওয়াও, কখনো না। প্রয়োজনে অস্ত্রের মুখে জান দেব, তবু মান দেব না। তাই দেখি সুন্দরী, আমি তোমাকে জান দিতে দেবো না সুন্দরী, আমি তোমার ইজ্জত লুটে নেব না সুন্দরী। তুমি তোমার যৌবন সুধাটুকু তুমি স্বেচ্ছায় আমাকে দিয়ে দেবে। তুমি তুমি তোমার শুধু ওই পর্দাটুকু সরিয়ে দেবে। আমি আমি আমার যৌবনের আগুনটুকু নেবে, তোমাকে আমি সুন্দরভাবে ইন্দ্রপুরের মাটিতে পৌঁছে দেব। ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও, কে কোথায় আছো?
কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমার এই গোপন রাজমহলে, আমার এই রাজমহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না সুন্দরী। এই ভাইকে ছেড়ে দে। আসবে না। ছেড়ে দে, কেউটা আসবে, বাঁচাও। আমি এসেছি। রাজন, তোর সাহস তো কম নয়। আমার এই বাগান বাড়ি বাইজি মহলে তুই বিনা অনুমতিতে প্রবেশ করেছিস কেন? কোন অধিকারে? বিবেকের অধিকারে ভাইজান। বিবেক? বলো বলো ভাইজান, কৈলাসপুরের নিরহ প্রজাদের ঘর বাড়ি ভেঙে কেন তুমি সীমান্ত প্রদেশ অতিক্রম করে ঘরের মেয়েদের ধরে এনে কেড়ে নিচ্ছ তাদের সতীত্ব? কেন ভাইজান, জবাব দাও। সেই কৈফিয়তকে আমি তোর কাছে নেব। দিতে হবে ভাইজান। শাহী কানুন মোতাবেক রাজ্যের ভবিষ্যৎ নবাব তুমি হলেও আমি এই রাজ্যের শাহজাদা। কাজেই রাজ্যের মান ইজ্জত সম্মান রক্ষার্থে যদি কোনো শাসককে পোষক হয়ে রাজি পূরণ নির্যাতন করতে দেখে তাহলে পাপের খুনে রক্ত গঙ্গা বয়ে দিয়ে সিদ্ধ করে নিব এই কাশেমপুরের মাঠে। তবে যে তোকে এই কাশেমপুরের মাটিতে জীবন দিতে হবে ছোট ভাই। সতীর ইজ্জত রক্ষার্থে যদি প্রাণ চলে যায় মৃত্যুকে বরণ করে নিতে ভাই করব না শয়তান। আজ এই তরবারি দিয়ে তোর শিরচ্ছেদ করে নগরে বন্দরে ঘুরে বেড়াবো, সতীর পা ধুয়ে নারীর ইজ্জত বুঝিয়ে দিব যে নারী অপহরণ করার শাস্তি কত ভীষণ কত কঠিন হতে পারে। তবে শয়তান, তোকে ছোট ভাই হিসেবে তো ক্ষমা করা যাচ্ছে না ছোট ভাই। তাহলে এখনই তোমার যে বেয়াদবি আমার ঘরের মেয়েদের ধরে এনে তুমি শুরু করেছো, তাহলে সেই শাস্তি তোমাকে এই মুহূর্তে আমি নিজ হাতে কিন্তু দেব ভাইয়া। হ্যাঁ ছোট ভাই, তুমি যখন পরীক্ষা যাচ্ছ তাহলে আমারও অস্ত্র হাতে তুলে ধরতে হচ্ছে। অবশ্যই ভাই। যুদ্ধ 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 করে কে যেন চিৎকার করে উঠছে, অস্ত্রের যন্ত্রণা কেঁপে উঠছে কাশেমপুরের আসমান জমিন। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, এই যুদ্ধ বন্ধ করো। আব্বা হুজুর, আব্বা হুজুর, বলো বলো শাহজাদা রাজন, যাদের অন্ধকারে ঘোড়া ছুটে এসে কৈলাসপুর এসে যুদ্ধস্থ ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছ, জবাব দাও জবাব দাও শাহজাদা রাজন, জবাব দাও। হ্যাঁ আব্বা হুজুর, এই প্রশ্নের জবাব আমার যেই নারী ভালো করে দিতে পারবে আব্বা হুজুর, আপনি বরং ওই নারীকেই জিজ্ঞাসা করুন। বলো নারী, আমার পুত্রদ্বয় কেন যুদ্ধ করছে? বিচার করুন জাহাপনা, আপনি বিচার করুন। বাহাদুর খাঁ রাতের অন্ধকারে ইন্দ্রপুর থেকে আমাকে ধরে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি তৎক্ষণই বুঝতে পেরেছি। উল্কার বেগে ঘোড়া ছিটেছে শাহজাদা রাজন, তোমার ইজ্জত বাঁচিয়েছে, তাই না মা? ছি 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 ছি। বাহাদুর খাঁ, আমার ভাবতে অবাক লাগছে, তুমি ভবিষ্যতে এই কাশেমপুর বস্ত্রদের হবে। যাও শাহজাদা রাজন, আমি এই মুহূর্তে আদেশ করছি ওকে ঘোড়ার পিছনে বেঁধে নিয়ে চলো রাজধানীতে। আগামীকাল বন্দরে আমি তার কতলাই কুরবানি ছুরি চালিয়ে দেবো। এই হচ্ছে আমার আদেশ। না জনাব, না, পিতা হয়ে এত বড় শাস্তি আপনার ছেলেকে দেবেন না। আপনার বিচারে আমি সন্তুষ্ট, ওনাকে আমি ক্ষমা করে দিলাম। আশা করি ভবিষ্যতে উনি এমন আর ভুল করবেন না। যাও কলঙ্কার, তুমি এই মুহূর্তে আমার সম্মুখ হতে বেরিয়ে যাও। আজ এই নারীর অনুরোধে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি কাশেমপুরে কোনো বাজা ফিরন বা কোনো মা বোনদের উপর চোখ তুলে দেখাও, তাহলে তুমি পুত্র বলাও, আমি তোমাকে ক্ষমা করবো না। যাও কলঙ্কার, এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও।
কে তুমি মা? আমি ইন্দ্রপুরের রাজা উজ্জ্বল কন্যার মেয়ে চম্পাবতী। চম্পাবতী, অর্জুন পালের কন্যা চম্পাবতী। আজ থেকে 18 বছর পূর্বে তোমাকে দেখেছিলাম। তোমার জন্মতিথিতে আমি নিমন্ত্রণে তোমার শিশু সন্তান দেখেছিলাম। মা, তুমি আজ আমাকে ক্ষমা করে দাও। এমন কলঙ্কার পুত্র আমি জন্ম দিয়েছি, তার জন্য আজ আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ও কথা বলে আপনি আমাকে অভিশপ্ত করবেন না জনাব। আপনি আমার পিতৃ সমতুল্য, আপনি আমাকে আশীর্বাদ করুন। হ্যাঁ মা, আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি দীর্ঘজীবী হও। যাও শাহজাদা রাজন, এই মুহূর্তে মাকে নিয়ে তুমি অন্তঃপুরে চলে যাও। আগামীকাল দিবালোকে তুমি চলে যাবে ইন্দ্রপুরে। ইন্দ্রপুরে মাকে সসম্মান মধ্যে পৌঁছে দে। তুমি আমার পুত্র হয়ে আমার আগামী জনাবে সেই অর্জুন পালকে আর আসার সময় তুমি তার কাছে ক্ষমা চেয়ে আসবে। যাও। আপনার আদেশ শিরোধার্য আব্বা হুজুর। চলুন রাজকুমারী, আপনি আমার সঙ্গে রাজমহলে চলুন। আপাতত আমাদের আত্মীয়তা গ্রহণ করে তারপর সুসম্মানে আমি আপনাকে ইন্দ্রপুর পৌঁছে দেব। চলুন আপা। তাই চলুন। বাহাদুর খাপ দুজকি কসর আমাকে বেজ্জতি করেছে। মালাই ফিরে রাজ্যের ভিতরে যদি আবার কোনো জুলুমবাজি চলে, তাহলে আমি পিতা হয়েও আমার পুত্রকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। আরে দেখবেন নি ভাই সাপের খেলা? আরে দেখবেন খেলা, অনেক রকমের সাপ আছে বাবু। গোকুর সাপ, লাউডুগা, পঙ্খিরাজ, কালনাগ, আরো কত কি। এই বাবুরা, বশীকরণ তাবিজ নিয়ে যা, ঘরকে বউ প্যার করবে। ও বাবুরা, সাপের খেলা দেখবি নি? আরে সই রে সই, তুই হুদাই শিকার পাতাস। এনে কেউ এই সাপের খেলা দেখবো না? দেখবেন না ভাই? সই চল আমরা একটু আনন্দ উত্তি করি, একটু নাচি। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই মেলাতে মনোতলা মেলা খেলা, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা।
নাচা গানা বন্ধ কর চমকি। তোকে আর গাওয়াল করতে হবে না, কেন রে? তোকে আমি নিকা করবে রে। তুই কি বলছিস জমরু? তুই কি তারি খেয়েছিস? তারই আমি খাই না রে চমকি, বরং তারই আমাকে গিলে খায়। বল বল চমকি, তোকে আমি পাবো কি না? কবি নেহি। চমকি চুপ কর। আমি তোর নিকা করা বউ নেহি। মাগার এক রস্ত বউ হবি। তোর কপাল মে সিঁদুর পরায় দিয়া আমি তোকে আচ্ছা আছে প্যার করিবে। তোর প্যারের মুখে আমি থুক দেই। হট যা, তুই আমার নজরের সামনে থেকে হট যা, নইলে সর্দারকে বলি তোর বীর দাঁত আমি ভেঙে দেব। এত সহজে কাল লাগের বিষ দাঁত তুই ভাঙতে পারবে না চমকি। আখেরি আংখা কাবিলার সর্দারিটা আমি হাতে পাই, ছলে বলে কলে কৌশলে তোকে আমি নিকা করে তোর ওই রশ্মি ভরা রূপে আমি দাগ বসিয়ে দেব চমকি। ইয়াদ রাখতে ছালি, আজ বাদে কাল, মাস বাদে ছাল, যেই ছেড়ো হোক না কেন আমার গলায় তোকে মালা পরাতেই হবে। তবে রে কুত্তা, তুই কে সামান্য লাখিকার ইচ্ছা তাগাত তোর ডামাগির খেল আমি গুছিয়ে দেব চমকি। তোর ওই রশ্মি ভরা রূপে আমি কলঙ্কের দাগ বসিয়ে দিব। আই মেরা পাঁচ যেতে বলছি জমরু, যেতে। এই চমকি বিষাক্ত নগিন আছে। কাল লাগের বিষাক্ত ফানা আমি গলা টিপে ধরে কেমনে বস মানাতে হয় এই জমরুরটা ভালো করে জানা আছে চমকি। আজ তোর জোয়ানির বিষ আমি জুদা করে দিব। দেখ জমরু, যেতে বলছি জমরু, যেতে। সবাই যা। তার আগে আমি তোকে যমলায় পাঠিয়ে দেবো রে জমরু। কালাই চুপ চিল্লা বর্ষ জানোয়ার, তুই তোর বুকটা ছিঁড়ি আমি কলিজাটা বের করে নেবো শয়তান। তোর ওই কাঠা মুন্ডটা সর্দারের পায়ে নজর না দিয়ে এই ব্যঞ্জনাম বস্তির সবাইকে সমঝে দেবো যে নারী অপহরণ করার শাস্তি কত বিষম কত ভয়ঙ্কর। হট যা খানায় হট যা, আমার মগজে আজ তুফান উঠেছে। এই শালি চমকি আমার গালে চর মেরেছে, বদলা নেব কানাই, আমি এর চরম বদলা নিব। এই চমকির গালে আমি কলঙ্কের কালিমা লেপন করে দেব। ভগবান চাইলেও তুই একরো জিন্দা থাকে জমরু। তুই যে আগে দিয়ে ওই চুমকির দিকে তাকিয়েছিস, তোর ওই আগটা আমি ছিঁড়ে ফেলবো শয়তান। তোর দিলটা কুচি কুচি করে করে কেটে এই নবাবের দরবারে পাঠিয়ে দিব শয়তান। তবে হিম্মত নাদান, আই তবে দুশ্মন। রক্ষা করবে না শয়তান। এখনো সময় আছে, তুই ওকে ছেড়ে দে। বল কানাই বল।
কেন তুই ওকে খুন করতে চেয়েছিলি? গাওয়ালি করে ফেরার পথে ওই জমরু চমকির ইজ্জত নিয়ে দিতে চেয়েছিল সর্দার। কি সামান্য নভরতার এই সাতাগত? ওকে আমি জানে খতম করে দেব কুত্তা। তোর বুক চিরে তোর লাশটা আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেব। আর পুরা লাশের গন্ধে আঙ্কা কাবিলার জঙ্গল ভরে উঠবে আর থরথর করে কেঁপে উঠবে আঙ্কা কাবিলার মাটি। সর্দার ডেরাই যা চমকি, ডেরাই যা। এই খান্নাছে রক্ত মাখা আজ আমি খেলান করব। তোর ইজ্জতির বদলা আমি নেবই। শয়তান জমরুকে আমি দুনিয়ার মুখ থেকে চিরতরে সরিয়ে দেব। ঠিক আছে সর্দার, আমিও ডেরাই যাচ্ছি সর্দার। তবে তুমিও ইয়াদ রেখো, তুমি জিন্দা থাকতে কোন জেহাদার দুশ্মন যদি আমাকে বেইজ্জতি করতে চায়, তাহলে জহর খেয়ে আমি খতম করে দেব আমার প্রাণ, আমার প্রাণ। খতম খতম খতম। দুশ্মন জমরুর জিন্দাগি জান আমি খতম করিয়ে দেব। যা কানাই সুন্দর নিয়ে আজ জ্বালিয়ে দে। আজ রাত কি বাদ, কাল শঙ্খ বাজিয়ে কাবিলার মাটি থেকে दुश्मन আমি চিরতরে বিদায় করিয়ে দেব। मुझे माफ कीजिए सरदार, दूसरा रोज फिर खून कुछ और आमी कर बेगलाई। तू मुझे माफ करे दे सरदार, तू मुझे माफ करे दे। আমি বিচার করने वाला मगर माफ करने वाला नहीं। হাঙ্কা কাবিলার কারণে औरत बेइज्जती माफ कबू नहीं होगा। लेकिन চমকে যদি তোকে মাফ করিয়ে দেয় আমি কোচ ভোলা नहीं। যা ডেরাই গে চমকুর কাছ থেকে মাফ চেয়ে নে। ठीक है सरदार, আমি ডরাই গিয়ে চুমকি का पाँच माफ চেয়ে लेबो। हेल बिल्कुल কোনো কোচর আমি করবে লাই। मगर याद रखना सरदार, तू আমাকে যে জবান দিয়েছিলি আখেরে সেই জবান তোকে জিন্দা রাখতেই হবে, জিন্দা রাখতেই হবে। জবান জবান জবান। খঞ্জরন সর্দার গাঙ্গুয়া সেটের জবান কি বিলকুল জোট হয়ে যাবে। না না না, জমরুকে কে জবান আমি ছেড়ে বদলা নেব। কিসের জবানি দিয়েছিলে সর্দার? বলো সর্দার বলো, জমরুকে তুমি কি জবানি দিয়েছিলে? আর কোন জবানে তুমি ওই জমরুর কাছে জিম্মি হয়ে আছো সর্দার? তুই তো জানিস কানাই, এই জমরুর বাপ ছিল আঙ্কা কাবিলার সর্দার। কাবিলার কানুন অনুযায়ী তাই কাবিলার সর্দারি জমরুরই পাওনা। তাই জমরুকে আমি জবান দিয়েছিলাম শাওনির চাঁদনি রাতে ধ্বংসা মাদল বাজিয়ে সর্দারি সমেত চমকিকে আমি তার কাছে লিখা দিবে। না না সর্দার না, এই সেগুলো তুমি কপি করো না সর্দার। আঙ্কা কাবিলার সর্দার ওই জমরুকে দিয়ে তুমি ব্যঞ্জনম বস্তির দুঃখ টেলিকে ডেকে এলো না সর্দার। তাছাড়া ওই চমকি জমরুর ঘরকে গিয়ে কোনো দিন সুখী হতে পারবে না সর্দার, কোনো দিন না। তুই ছাস বলেছিস কানাই, জমরু জিন্দা শয়তান। দিবেক লয় চমকি, ওই জমরুর কাছে আমি দিবেক লয়, আমি লিখা দিবেক লয়। আম্মজ
আঙ্কা কাবিলার কানুন বদলে দিয়ে গাঙ্গুয়া সর্দার বিভিন্ন নয়া কানুন কায়েম করিবে। হ্যাঁ সর্দার, আঙ্কা কাবিলা নয় কানুন পয়দা করি এই বেঞ্জারাম লোকদের বস্তিদের লোকদের তুমি মহব্বত করিয়ে নাও। হ্যালো, পেলি কাবিলা ঐক্য সূর্য আসমানে পাখি গাইবে গান, রাখাল বাজাবে বাঁশের বাঁশি, আর সেই বাঁশের সুরে সাঁওতাল ধরছেন ইনসানেরা এই পাহাড়ের বুকে ফিরে পাবে তাদের শান্তি জিন্দগি, শান্তি জিন্দগি, শান্তি জিন্দিগি ছিঁড়া খাতা হয়ে গেল। আরে দূর, এটা কোনো জীবন হলো? মেয়ে চুরি করা কি আর চাকরি হলো? সারা রাত বাহাদুর খার চটে পাড়ায় পাড়ায় গিয়ে মেয়ে চুরি করে আনতে হয়। তারপর সকালবেলা বইয়ের জন্য বাজার করে যখন বাড়ি পিটি ঝাঁটার বাড়ি খেতে খেতে জীবনটা একেবারে ফলা ফলা হয়ে গেল। ও বউ, আরে ও বউ, আরে রাঙ্গা বউ মালতী। এই মালতী মালতী বলে উঠানে কে সারের মতো ডাকছে? এ কি একরা পুরা মুইনছে তুই? এতক্ষণে তোর বাড়ি ফেরার সময় হলো? বলি সকাল গিয়ে দুপুর গড়িয়ে এসেছে, আমার কি খিদা লাগে না রে? খিদে লাগলে সিধা হয়ে থাকো, সারা জীবন তো শুধু খাই খাই করে গেলে, খেয়ে খেয়ে কুরবানি ষাঁড়ের মতো মোটা হয়ে গেছো, সেই খেয়াল কি তোমার আছে? এই এই তেলটা একটু কমাও বউ, তেলটা কমাও। হাকিম সাহেব বললো শরীরে চর্বি থাকলে আর কোনদিনের বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। এই বাচ্চা কাচ্চা দিয়ে কি হবে শুনি? এমনিতে তো তুই আমাকে ভাত কাপড় দিতে পারিস না, তার উপর বাচ্চা কাচ্চা হলে খাওয়াবি রে কোত্থেকে? এই শুনো, খাওয়া পড়ার কথা চিন্তা করো না বউ। আখেরে বাহাদুর খা যদি নবাব হয়, আমি হব দিনাজপুরের জায়গাদার, আর তুমি সারা গাঁও গহনা পরে এই সারা মহল্লা ঘুরে বেড়াবে। গাছে কাটা আর গোফে তেল, তোর কথা শুনলে আমার অঙ্গটা চলে যায়। আরে বউ চলাচলি বাদ দাও তো। নাও, ফলে ভর্তি বাজার আছে, ভেতরে একটা রুই মাছ আছে, ভালো করে কেটে রান্না করো গে যাও। রান্না আমি করতে পারবো না মিনছে, দুদিন যাবত যে আমি চিল্লাচ্ছি সেই খেয়াল কি আছে? খেয়াল থাকবে কেমন করে? এই তুমি তো সারাক্ষণই চিল্লাও, খাইতে গেলেও চিল্লাও, শুইতে গেলেও চিল্লাও। তা চিল্লাই তার কেন বউ বলো তো? বাজার করে যে মাছ এনেছ, মরিচ ছাড়া আমি মাছ রাখবো কি করে? কি বলছো বউ? এই গতকালকে যে আধা কেজি মরিচ এনেছি সেগুলি কোথায় লাগিয়েছ? কি? এই, মরিচ আবার কোথায় লাগ? কোথায় লাগে রে মরিচ? হ্যাঁ, মরিচ মরিচের জায়গায় রয়েছে। এদিকে যে আমার শিলটা কাটা হয় নাই, তাহলে আমি মরিচ বাটবো কি করে? ও দাও দাও, শিলটা দাও, এক্ষুনি আমি বাজার থেকে শান দিয়ে আনি। ঘরে যে তেল নেই সেই খেয়াল আছে?
দাও। ঠিক আছে, ওই তেলের বোতলটাও দাও। বাজারে গিয়ে ওই কুলুর বাড়ি থেকে বোতলটা ভর্তি করে আনবো। ঠিক ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি পাচ্ছি। কপালের নাম গোপাল, এমন নসিব মানুষের হয়। এমন একটা বিয়ে করেছি, বউ তো নয়, ভারতের একটা সার। এই যে এত খাওয়াই, এত আদর করি, তবু মাগির ঝামটা মারা মুখটা। এই! মাগি মাগি করবি না। সব ছবি মাথাটা মুখটা ঝামটা মারে থাকে। হ্যাঁ, দরদাল মাগির মুখে জন্মের সময় মনে হয় ওর বাবা মুখে একটু মধু দেয়নি। মধু না, এই নাও। শিল আর এটা তেল, যাবে আর আসবে, একটু দেরি করবে না, বুঝলে? আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে। অন্যদিন তো আমার জন্য জিলাপি নাড়ু কত কিছু আনো, আজকে কি এনেছো গো? বউ না এনে কি পারি? এনেছো? এই তোমার জন্য সন্দেশ এনেছি, এই নাও, এই সন্দেশ নাও। ঠিক আছে, না রাত্রে যখন তোমার সাথে শুয়ে থাকবো তখন সন্দেশ খাওয়াবো। প্রেমের আগুন। আচ্ছা মালতী, আচ্ছা মালতী, তুমি একটা গান গাও তো দেখি। ঠিক আছে, গাইছি। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 খাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। Tita, Vizinda Tita, Aro Tita, Anelka. Vivo Tita, Vizinda Tita, Aro Tita, Anelka. Keira Lage Gomita, Pulutasi, Anelka. মালতী, ও মা মালতী, কোথায় গেলা? মালতী, হায় রে, মেয়েটা আমার বিয়ে দিয়ে অসভ্য হয়ে যাচ্ছে। কোথায় যাব বাবা? পাশের বাড়িতে গিয়েছিলাম বাবা, তোমার জামাই মিনছেটা ইয়া বড় একটা কাতল মাছ এনেছে, তাই বটিতে দাঁত দেওয়ার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম। তা মাছ কাটা হয়েছে তো মা? হয়েছে বাবা, হয়েছে। তুমি তুমি এখানে বসো, আমি মাছটা রান্না করে হেসেলে দিয়ে আসি।
তোমার জামাই বাজার থেকে আসলে শ্বশুর জামাই মিলে আজকে ভাজা মাছ দিয়ে ভাত খাবে, কেমন? বসো বাবা। যাক, এই ভালোই হলো। এই মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসেছি। এই জামাই আমার রাজবাড়িতে চাকরি করে এই ভালো বেতন পায়। এই রোজ রোজ আমার মেয়েকে এই মাছ মাংস খাওয়া। এই আজ যখন কাতল মাছ এনেছে, এই পেট ভরে এই কাতল মাছের ভাজি দিয়ে ভাত খাবো। এই খাবো খাবো বলে তো গোটা সংসারটা আপনার মেয়ে ঘিরে খেলো। আবার আপনি এসেছেন এই কাতল মাছের ভাজি দিয়ে পেট ভরে ভাত খেতে। হ্যাঁ না গো জামাই বাবাজি, এই কতদিন হয় এই মিয়াটাকে যে দেখি না, এই তাই আসলাম এই তোমাদের একটু দেখে যে। আপনার মেয়ের সঙ্গে দেখা হয়েছে তো? হয়েছে বাবা, হয়েছে। এই মেয়ে আমার হাসেলে রান্না করতে গেছে। এ রান্না করো আর কান্নাই করো, সে বিষয় তো আপনার জানার নয়। আপনার কি সে কথা জানার দরকার আছে? আমার সাথে দেখা হলো তো, এই দেখুন, ভালো করে দেখুন, দেখা হয়েছে তো? দেখা হলোই তো বাবা। দেখা যখন হয়েছে শ্বশুর আব্বা, এবার আপনি বাড়ি যান। এই মা মালতী যে বললো, কি বললো? ভাজা মাছ দিয়ে ভাত খেয়ে যেতে পারলো? হে বাবা, এই জামাই বাড়ি যখন বেড়াতে এসেছি, এই তখন তো তোমরা আমাকে না খেয়ে কি ছাড়বে? এই হাজার হোক, এই আজ বাড়িতে চাকরি করো। শ্বশুর আব্বা পাম মারা কতদিন ধরে শিখেছেন, বলি যাবেন কিনা বাড়ি থেকে? এ বাবু, যাবো যাবো বাবা, যাবো। এই নিশ্চয়ই চলে যাবো। এই 3 মাইল রাস্তা হেঁটে এসেছি ফুলুর মোড়ে, এই একটু বেলা জুড়ে নই, তারপরে আলাদা একটু চলে যাও। এই বসতে দিলে শুইতে দিতে হয়, শুইতে দিলে 2 দিন খাতে দিতে। ওরে বাবা রে, শ্বশুর আব্বা 2 দিন খাওয়ালে তো আমার 2000 টাকা খসে যাবে। কি করবো গো জামাই বাবা? তাহলে আপনার কিছুই করতে হবে না, যা করার আমি করব। একটু দাঁড়ান। একটু শিলপাটাতে একটু তেল মেখে নেই, শ্বশুর আব্বার আজকে। ও জামাই বাবা, এই শিলের মধ্যে তেল মাখছো কেন? কেন মাখছি? এই তার তো দেখবেনি। হালার বেটা শ্বশুর, এই 2 দিন পর পর জামাই বাড়ি খালি হাতে ফিরে আসে। শালা হার কিপ্টের গুছি, জামাই বাড়ি একটু জিলাপিও নেফতে পারে না। বিচারটা কেমন হলো? বিচারটা কেমন হলো? এ মনে হয় আর আসবে না কোনোদিন। হ্যাঁ শোনেন, শ্বশুর বাড়ি যখন খালি এত জামার মনে কেমনে যায়, এই জন্য শিলের মধ্যে তেল দিয়ে শ্বশুর বাড়ি এমন বিচার করে দিলাম।
যেখানে খাদ্যর প্রয়োজন সেখানে খাদ্য দিতে আমি যেন পারি, যেখানে বস্তুর প্রয়োজন সেখানে বস্তু দিতে আমি যেন পারি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিতে আমি যেন পারি, এই ইন্দোপুর রাজ্যটাকে সুখে শান্তিতে গড়ে তুলতে। বিচার বিচার সেনাপতি পদব সিংহের কঠোর বিচার হবে। 2 নিউজ হয়ে গেল, আমার একমাত্র কন্যা চম্পাবতী জঙ্গলবাড়ি শিবির থেকে নিখোঁজ হয়েছে। দাসীরা পর্যন্ত আত্মনাতে লাভ করছে, তবে কি চম্পাবতী মহারাজের দয় হোক, মহারাজের দয় হোক। রাজকুমারী চম্পাবতীর সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি মহারাজ। কেন পাওয়া যায়নি? আর কেনই বা রাতের অন্ধকারে রাজকুমারী চম্পাবতী জঙ্গলবাড়ি শিবির থেকে নিখোঁজ হয়েছে, এর কৈফিয়ত তো তোমাকেই দিতে হবে। মহারাজ, এই মুহূর্তে আমার কৈফিয়ত আমরা সন্তুষ্ট হবে না, অতএব আমার কৈফিয়ত আমরা না দেওয়াই ভালো মনে করছি। যে রাতে রাজকুমারী শিকারের উদ্দেশ্যে জঙ্গলবাড়ি শিবিরে একাই বেড়ে গেছেন, হয়তো হিংস্র জানোয়ারের কবলে সে নিহত হয়ে গেছে। মহারাজ খামোশ, মিথ্যাবাদী পদারক। রাজকুমারী যদি শিকার করতে গিয়ে জানোয়ারে কৃত্রিক নিহত হতো, তাহলে রাজকুমারী শিবিরে বন্দুক পাওয়া গেল কোন মন্তস্থ বলে? মহারাজ, তাহলে কি মহারাজ সীমান্ত অতিক্রম করে গুরু বেদাসী সৈন্যরা আসমরাকে ধরে গেছে? ধরে নিয়ে গেছে। আর এত বড় বুকের পাঠা, এই অর্জন কন্যাকে জঙ্গলবাড়ি শিবির থেকে ধরে নিয়ে যা, এই অর্জন পালের গর্জনে ভূমিকম্প স্তব্ধ হয়ে যা, যে অর্জন পালের গর্জনে দব্য সাপ দর্শন করতে ভুলে যা, যে অর্জন পালের গর্জনে কে মহিষে এক ঘাটে জল পান করে, যে অর্জন পালের গর্জনে মায়ের গর্ভ থেকে বাচ্চা পড়ে যায়, সেই অর্জন পালের কন্যাকে জঙ্গলবাড়ি শিবির থেকে ধরে নিয়ে যাবে, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। এই মুহূর্তে অনুমানিক সিদ্ধান্তের উপরে কাজ করা ছাড়া আমাদের ব্যাখ্যা কোনো সম্ভব নয়। মহারাজ চুপ রাও মূর্খ, উপায় নিরুপায়ের প্রশ্ন এখানে নয়। যাও আর সৈন্যদেরকে তৈরি হতে বলো, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমি আমার কন্যাকে উদ্ধার করে আনবো। দেখবো কোন বীর আমার কন্যাকে আটকে রেখেছে, তাকে আমি জ্যান্ত অবস্থা দিব ধরবো, তাকে দিব আমি জীবন্ত কবর। পরীক্ষার মাথার গর্জা কোনো না ভবনের রাজা, তোমার রাজকুমারী চম্পাবতীকে আমি তুলে দিয়েছি, সেখান থেকে প্রতাপ সিং ফিরে আসতে পারবে না। এত অট্ট হাসিতে ফেটে পড়ছেন কেন প্রতাপ সিং? আনন্দে। আনন্দ আনন্দ কিসের আনন্দ প্রতাপ সিং? যে রাজ্যের বিরাজমান শান্তি অশান্তির কালো ছায় ঢেকে গেছে, যে রাজ্যের পাখির কান বন্ধ হয়ে গেছে, যে রাজ্যের রাজপুরী হাহাকার করছে, সে রাজ্যে কিসের আনন্দ? এই মুহূর্তে বিপদে বসতে পড়ে, এই মুহূর্তে ভগবানও রাক্ষস হতে পারে। যুবরাজ ব্যর্থবীজ, রাজ্যের প্রধান সেনাপতি হয়ে এ কথা উচ্চারণ করতে তোমার লজ্জা করলো না? এখান থেকে সরল লেখার মতো দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে যান রাজকুমারী চম্পাবতীকে উদ্ধার করুন। এত উদ্ভুত হয়ে রাজকুমারী উদ্ধার করা সম্ভব না যুবরাজ। ধীর সিদ্ধান্ত মোতাবেক রাজকুমারী উদ্ধার করতে হবে। আমাদের কৌশল অবলম্বন করে রাজকুমারী উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব না যুবরাজ। আমার মনে হয় রাজকুমারী নিখোঁজ হওয়ার পিছনে কে বা কারা চক্রান্ত চাল বিস্তার করেছে। চক্রান্ত? চক্রান্ত কিসের চক্রান্ত? সেনাপতি প্রতাপ সিং, যে রাজ্যের মহামন্ত্রী অর্জুন পালের সোনা রাজ্যে অন্য বস্ত্র বাসস্থানের কোনো অভাব নেই, যে রাজ্যে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই, সে রাজ্যে কিসের চক্রান্ত? জান গুপ্তচরে মারফত তল্লাশি চালিয়ে চালনির মতো সিদ্ধান্ত নিন, তারপরে দেখুন কোন জানোয়ার জাল পেতেছে মহামতি অর্জুন পালের সোনা রাজ্যকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। তাকে ধরে এনে ওই শ্রীগাল কুকুরকে দিয়ে খাওয়াবেন। এই উত্তেজিত হলে কিছুই করা সম্ভব না যুবরাজ। আপনার পরিতের শিশু যুবক
তাই রাজনীতি নীতিবিদ্যায় এখন তোমার শেষ হোক। চুপ ইডিয়েট! আমি রাজবংশের উত্তরসূরি, আমার রক্তে রাজ রক্ত প্রবাহিত হচ্ছে, তুমি আমাকে শেখাচ্ছ রাজনীতির নীতিবিদ্যা। এখনো তুমি সরলরেখার মতো দাঁড়িয়ে না থেকে তুমি এখনই চলে যাবে রাজকুমারী চম্পাবতীকে উদ্ধার করার জন্য। যুবরাজ, যুবরাজ শঙ্কর ভাল, তুমি যতই চিন্তা ভাবনা করে কেন, তোমার বোন চম্পাবতীকে আর কখনো ফিরে পাবে না, সে ব্যবস্থা এই প্রতাপ সিং করে ফেলেছে। না না না, আমার আর এখনো বসে থাকলে চলবে না। আমি এখনই চলে যাব রাজকুমারী চম্পাবতীকে উদ্ধার করার জন্য। পাহাড় জঙ্গল তন্ন তন্ন করে হলেও, বন উপবন উদ্ধার করে হলেও আমি আমার বোন চম্পাবতীকে উদ্ধার করি। ছুটে গিয়ে কোনো ফায়দা হবে না পুত্র। অযথায় উত্তেজিত আব্বা হুজুর, আব্বা হুজুর। অর্জন পালের ভিড় ধর্মের অমর্যাদা তুমি করো না পুত্র। আব্বা হুজুর, কোথায় আপনার বীর ধর্ম যে অর্জুন পালের সোনা রাজ্যকে হাহাকার করে দিয়েছে, যে রাজ্যের শাহজাদিকে রাজখানদান পদদলিত করে জঙ্গলবাড়ি শিবির থেকে অপহরণ করেছে, এখন পর্যন্ত যে রাজ্যে একটি রশি করতে উঠল না, সে রাজ্যে কিসের বীর ধর্ম? এই সংকটময় মুহূর্তে তোমার প্রশ্নের জবাব দেওয়া বড়ই কঠিন পুত্র। যাও, শান্ত হয়ে প্রসাদে যাও। না বাহুজুর, আপনি আদেশ করুন। আব্বা হুজুর, আপনার আদেশ নামা আমি মাথায় তুললি, আমার বোনকে উদ্ধার করার জন্য আমি ছুটে যাব। আমাকে উদ্ধার করতে তোমাকে ছুটে যেতে হবে না ভাইজান। চম্পা, তুমি ফিরে এসেছো চম্পা। আমি নিজেই এসে পড়েছি। মা চম্পাবতী, তুই আমার কাছে আমা, বল আব্বা হুজুর, বল কোথায় ছিলে মা? কাশেমপুরে। কাশেমপুরে? হ্যাঁ পিতা, কাশেমপুরের শাহজাদা বাহাদুর খা। বাহাদুর খা? বাহাদুর খা নবাব হ্যাঁ। নরসদ খার পুত্রের এত বড় সাহস আমার কন্যাকে ধরে নিয়ে গেছিল? না না, আমি তার কোনো কথা শুনবো না। আমি তাকে জ্যান্ত অবস্থায় ধরবো, তাকে দেখবো তার বাহুতে কত শক্তি আছে, তাকে ধরে আমি দিব জ্যান্ত কবর। আব্বা হুজুর, আপনার পুত্র এখনো বীর বাহাদুর শঙ্কর পাল জীবিত আছে, আপনি হুকুম করুন ওই বাহাদুরকে জ্যান্ত মাটি নিচে পুঁতে দিব। আব্বা হুজুর, না, আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। ক্ষমা চাওয়ার জন্য নবাব নসরত খা নিজেই আপনার কাছে আমাকে পাঠিয়েছেন মহারাজ। কে তুমি যুবক? আমি কাশেমপুরের ছোট শাহজাদা রাজন খা। তারাও পুত্র। কাকে তুমি হত্যা করবে ভাইজান? আমি আজনকে দুনিয়ার বুক থেকে সরে দেব, যে আজনের বড় ভাই বাহাদুর আমার বোনকে বেজ্জতি করেছে, আমি তার বুকে সমস্ত পিস্তলগুলি ভরে দেব। না দাদা, খানদানি মেহমানকে বেজ্জতি না করে ওনাকে অনুমোদন করে মহলে নিয়ে যাও। এ কি বলছো বোন? যে যে শয়তানের বড় ভাই তোমাকে বেজ্জতি করেছে, তার ভাইকে আমি শাহী মহলে নিয়ে যাব কেন বোন, কেন? ইয়াদ রেখো ভাইজান, চম্পা, তুমি আমার বড় হলেও, তুমি আমার ভাই হলেও উনি আমার ভাইজান। এ কি বলছিস চম্পা? ভাইজান, ভাইজান? হ্যাঁ ভাইজান, উনি আমার ভাইয়ের মতো। জীবন বাজি রেখে আপন ভাইয়ের বুকে অস্ত্র ধারণ করে উনি আমার ইজ্জত রক্ষা করেছে। এ কি বলছিস চম্পা? তাই সারাটি জীবন ভাইয়ের আসনে বসিয়ে আমি ওনাকে সম্মান দিয়ে যাব। ভাই বলে মা চম্পাবতী তোমাকে যখন সম্বোধন করেছে, এসো শাহজাদা, একটিবার আমার কাছে এসো, দূরে দাঁড়িয়ে থাকো না। চম্পাবতী মার ইজ্জত রক্ষা করে ইন্দ্রপুরে যে সম্মান তুমি রক্ষা করেছো, তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান আমার বুকে। একটিবারের জন্য আমাকে আলিঙ্গন করো। মহারাজ, হ্যাঁ শাহজাদা।
রাজন, আমি ভুল বুঝে আপনার উপরে অযথা উত্তেজিত হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আই সরি। আমার বোন যখন তোমাকে ভাই বলেছে, আমি তোমাকে ভাইয়ের আসনে এসো শাহজাদা। না যুবরাজ, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গন। এসো ভাই। যাও পুত্র, খানদারি মেহমানকে অতিথিশালায় নিয়ে পরম যত্ন সহকারে আপ্যায়নের ব্যবস্থা করো। আগামীকাল আমি ওকে কাশেমপুরের পাঠাবার ব্যবস্থা করব। রাজন, না মহারাজ না, এক দ্বন্দ্বকে আত্মীয়তা গ্রহণ করার সময় আমার হাতে নেই মহারাজ। আপনি বরং আমায় মার্জনা করুন। কি বলছো শাহজাদা? আমি ঠিকই বলছি মহারাজ। আমার আব্বা হুজুর স্বয়ং কাশেমপুরের মসনদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও রাজ্যের বুকে নেমে এসেছে ভয়ঙ্কর কালো ছায়া। তাই আজ আমার রাজপ্রজাদের জন্য এই বিরাহিম অভিযান চলি মহারাজ। খোদা বেশ চলি। শাহজাদা, হার নেই, নিদ্রা নেই, নেই পরিচান্ত জীবনে এক মুহূর্ত বিশ্রাম। শুধু ঠিকানাহীন পথে প্রজাদের জন্য আজ আমার এই অবিহামী বিরাজন। চলি মহারাজ। যদি রাজ্যে আবার কোনোদিন শান্তি ফিরে আসে, তাহলে সেদিন অতিথি হিসাবে নয়, আমি আপনার সন্তান হিসাবে রাজভোগ খেতে আবার ছুটে আসব আপনার এই স্বপ্নের ইন্দ্রপুরে। চলি মহারাজ, খোদা হাফেজ। আব্বা হুজুর, বলো পুত্র। শাহজাদাকে এমনি ভাবে আপ্যায়ন না করে যেতে দেওয়া কি ঠিক হলো আব্বা হুজুর? ভাইজান, পিছু দেখো না বোন, মানেই ভগ্নের আদর কাকে বলে জানতাম না। তুমি যখন ভাই বলে সংবর্ধনা করেছো, তাহলে সকল দুর্যোগের অবসানী ঘটিয়ে তোমার এই ভাইজান আবার এই ইন্দ্রপুরে ছুটে আসবে তোমাদের ভালোবাসা পেতে। চলি মহারাজ, চলি মহারাজ, খোদা হাফেজ। চলি যুবরাজ। আবার যদি রাজ্যে কখনো কোনোদিন শান্তি ফিরে আসে, তাহলে আপনার পরম প্লাটের কালেট দিয়ে আমি আবারও এই স্বপ্নপুরে চলে আসব। এখনকার মতো সালাম ভাইজান। আমার ঠিক আছে জন্য রাজন, আপনি তোমার দোয়া করবেন। নিমন্ত্রণ রইল। তোমার জন্য এই ইন্দ্রপুরের দরজা সব সময় খোলা থাকবে। তোমার যখন মনে যাবে তখন তুমি চলে আসবে ইন্দ্রপুরের মাটিতে। তোমাকে আমরা শাহীভাবে আমন্ত্রণে রইল। সালাম ভাই, সালাম। দেখা হবে আবার। আসি ভাইজান। জয় দুর্গা, জয় দুর্গা। আব্বা হুজুর, এই মুহূর্তে রাজনকে যেতে দেওয়া কি ঠিক হলো আব্বা হুজুর? যেহেতু আমাদের একমাত্র বোন এই ইন্দ্রপুরের ইজ্জত তাকে উদ্ধার করেছে, তাকে কি এমনি যেতে দেওয়া ঠিক হলো আব্বা হুজুর? কাশেমপুরের সংকটময় মুহূর্তের কথা শুনে আমি ওকে যেতে দিতে বাধ্য হলাম পুত্র। চলো শঙ্কর, চলো মা চম্পাবতী, তাই চলুন আব্বা হুজুর, আমরা এখন অন্ধপুরে চলে যাই। তাই চলুন আব্বা হুজুর।